জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। অবশেষে জাতীয় নির্বাচন কবে জানালেন প্রধান উপদেষ্টা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ট্রাম্পকে ফোন হাসিনার, শুনেই জরুরি বৈঠক ইউনূসের, বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব নতুন উপদেষ্টা নিয়োগে অসন্তোষ, ইউনূস সরকারের বিরুদ্ধেই প্রতিবাদ বৈষম্যবিরোধী ছাত্রদের, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে খোঁজ মিলল ওবায়দুল কাদেরের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব অ্যামনেস্টির চোখ পড়ল 0 পয়েন্টে, বিপদ ধেয়ে আছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। পর জানিয়ে দেব সরকারের সাথে ডান দিক সম্পর্কে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফাঁস হওয়া ফোনালাপগুলো শেখ হাসিনার নাকি অন্য কারো, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব নতুন করে ভয়াবহ বিপাকে পড়েছে আওয়ামী লীগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অবশেষে জাতীয় নির্বাচন কবে জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ তত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে। তিনি বলেছেন, স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। দ্রুতই ঐক্যমত্য গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে অন্তর্বর্তী প্রশাসন। প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি। আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথে নির্বাচন দেব এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করতে পারবেন। তিনি বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার, জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐক্যমত্য দরকার। দেশের বিভিন্ন ক্ষেত্রে অস্থিতিশীলতার বিষয়ে ডক্টর ইউনূস জানান, যে কোনো সরকারও এই বিষয়ে উদ্বিগ্ন থাকবে, তা সরকারও আছে। তিনি বলেন, আমরা আশা করছি যে এটি সমাধান করতে পারব এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারব। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ট্রাম্পকে ফোন হাসিনার, শুনে জরুরি বৈঠক ইউনূসের, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। প্রথমে চিঠি পাঠিয়ে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন, তারপর সরাসরি ফোনে কথা বলেছেন শেখ হাসিনা। আর দুই ক্ষেত্রে নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেছেন তিনি, জানিয়ে চিন্তার ভাঁজ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কপালে। সূত্রের খবর, বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি করে মধ্যরাতে ইউনূস সরকারের কার্যালয়ে জরুরি বৈঠক ডাকা হয়। নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের বাংলাদেশ নীতি নিয়ে আশঙ্কা ও উদ্বেগের আবহ ধীরে ধীরে দানা বাঁধছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হতে অভিনন্দন বার্তা পাঠাতে শুরু করেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। পরে ট্রাম্পকে কেউ কেউ ফোন করেন। এই আবহে গণ অভ্যুত্থানের জেরে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিনন্দন বার্তা পাঠান ট্রাম্পকে। চিঠিটি পাঠানো হয় তার দল আওয়ামী লীগের তরফে। হাসিনার অভিনন্দন বার্তায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আওয়ামী লীগ, যা দেখে চমকে যান অনেকেই। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। প্রথমবার প্রেসিডেন্ট পদে থাকার সময় ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী হিসাবে তার বৈঠক ও কথোপকথন তিনি স্মরণ করেছেন। একই সঙ্গে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয় বিবৃতিতে। শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ফের তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। ট্রাম্পকে অভিনন্দন জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস।
ঘটনাক্রমে এরপরে জানা যায় ট্রাম্পকে ফোন করেও কথা বলেছেন শেখ হাসিনা। তারপর থেকে অন্তর্বর্তী সরকারের নানা মহলে এই আশঙ্কা দানা বেঁধেছে যে ট্রাম্প প্রশাসন হয়তো হাসিনা সরকারকে বৈধ বলে স্বীকৃতি দিতে পারে। সেক্ষেত্রে কী করণীয় তা নিয়ে রাতেই জরুরি বৈঠক হয় উপদেষ্টা পরিষদের কার্যালয়ে। বাংলাদেশের প্রতিটি অলিগলি এবং আমজনতার মধ্যেও জল্পনা ট্রাম্পের হাত ধরেই হয়তো মহাসনদে প্রত্যাবর্তন ঘটতে পারে হাসিনার। অন্তত সেই স্বপ্ন দেখা শুরু করেছে আওয়ামী লীগ। উল্লেখ্য, সাম্প্রতিক উত্তাল বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়িয়ে তাদের সামাজিক সুরক্ষা দেওয়ার বার্তা দিয়েছিলেন ট্রাম্প। এই আবহে চট্টগ্রামে হিন্দুদের ওপর হামলার কড়া নিন্দা জানিয়েছিল ভারত। অবিলম্বে এই ঘটনার জন্য দায়ী চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে দাবি করেছে দিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, চট্টগ্রামে হিন্দুদের এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর হামলার সূত্রপাত হিন্দুদের উদ্দেশ্যে উস্কানিমূলক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকে এটা স্পষ্ট যে এর পিছনে চরমপন্থীরা রয়েছে। ভারত সরকার হিন্দুদের ভয় দেখানো এবং হিন্দু ধর্মীয় সংগঠনগুলোকে লক্ষ্য করে হামলার বেশ কিছু ভিডিও দেখেছে, যা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের ঘটনা অসাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে এবং সাম্প্রদায়িক ভারসাম্য নষ্ট করবে। আমরা বাংলাদেশের সরকারকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলার জন্য দায়ী চরমপন্থীদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ফলে সব মিলিয়ে বাড়ছে ইউনূস সরকারের উপর। নতুন উপদেষ্টা নিয়োগে অসন্তোষ ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বৈষম্যবিরোধী ছাত্রদের। আরও পরিধি বেড়েছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের। রবিবার নতুন করে 3 জন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, আর তাৎপর্যপূর্ণভাবে এই 3 জনই ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সব প্রতিষ্ঠিত। এবার এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের নিয়োগের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেন ছাত্ররা। সেই মতো আজ সোমবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। অন্তর্বর্তী সরকারের নতুন 3 জন শপথ নেওয়ায় মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে 24-এ। শপথ নেওয়া নতুন উপদেষ্টারা হলেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এদের মধ্যে ফারুকীকে সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এর দায়িত্বে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বশির উদ্দিন পেয়েছেন বাণিজ্য পাট বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে উপদেষ্টা মাহফুজ আলমকে এখনও কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। আর এই নিয়োগ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম অভিযোগ সোশ্যাল মিডিয়ায় লেখেন, খুনি হাসিনার তেলবাজরা উপদেষ্টা হচ্ছেন। শুধু একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের 16 জেলা থেকে কোনো উপদেষ্টা নেই। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের বিরুদ্ধে বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। রবিবার সন্ধ্যাতেই তিনি শপথ নেওয়ার পর বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেন প্রতিবাদীরা। বিক্ষোভ দেখানোর সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আওয়ামী লীগের উপদেষ্টা মানি না, মানব না ইত্যাদি বলে স্লোগান দেন। প্রসঙ্গত, বশির উদ্দিন হলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি শেখ আকিজ উদ্দিনের সন্তান। গণ পরিষদের এক কর্মী বলেন, আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ আফেল উদ্দিনের ভাইকে উপদেষ্টা পরিষদ কোনোভাবে মেনে নেওয়া হবে না। কিসের ভিত্তিতে হাজারো প্রাণের বিনিময়ে আসা অন্তর্বর্তী সরকারে বশির উদ্দিনের ঠাঁই হলো তা নিয়েও প্রশ্ন তোলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ক্ষমতাচ্যুতের 3 মাস পর চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেটের সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তিনি। এখনও তিনি সেখানেই আছেন বলে নির্ভরযোগ্য একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পালিয়ে গিয়ে দেশটিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতাও বলেন, ওবায়দুল কাদের বর্তমানে মেঘালয়ে আছেন। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা পালিয়ে যাওয়ার সুযোগ পেলেও 3 মাসেরও বেশি সময় ধরে দেশের নানা জায়গায় পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন ওবায়দুল কাদের। এদিকে এই মাসে দেশের বিভিন্ন স্থানে কাদেরকে আটকের অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ক্ষমতাচ্যুতির পর দেশের বিভিন্ন জেলা উপজেলায় হত্যা মামলা সহ প্রায় 2 শতাধিক মামলায় আসামি করা হয় তাকে। ওবায়দুল কাদেরকে আটকের চেষ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু কাদেরকে আটকের অভিযান ব্যর্থ হয়। চট্টগ্রামে অভিযান চালিয়ে ওবায়দুল কাদেরের স্ত্রীর ভাইকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ঢাকা কেরানীগঞ্জ থেকে আটক হয়েছেন তার ব্যক্তিগত সহকারী। গত 5 আগস্ট আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ। এরপর আত্মগোপনে চলে যায় দলটির সকল কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য, এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। খোঁজ নিয়ে জানা গেছে, আত্মগোপনে থাকা বেশিরভাগই ইতিমধ্যেই ভারতের বিভিন্ন অঞ্চলে চলে যেতে সক্ষম হয়েছেন। খুবই অল্প সংখ্যক নেতা দেশে রয়েছেন। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে উল্লেখযোগ্য সংখ্যক নেতা দেশ ছেড়েছেন বলে তথ্য পাওয়া গেছে। 5 আগস্ট ক্ষমতা ছাড়ার পাশাপাশি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দলের অসংখ্য নেতা বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ ভারতে চলে যান। বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা ভারত হয়ে ইউরোপ, আমেরিকাও পাড়ি জমিয়েছেন। আবার এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা পুলিশের হাতে আটক হয়ে কারাগারে রয়েছেন। রাজধানীর 0 পয়েন্টে গত রোববার আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির ওপর হামলার ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে। বিবৃতিতে গতকাল মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ে এক্সের সাবেক টুইটারে প্রকাশ করা হয়েছে। অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের উপর আক্রমণ করাটা তাদের মত প্রকাশের স্বাধীনতা ও সভা সমিতি সংগঠন করার অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনের পদক্ষেপ নিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সভা শেষে সংগঠনটির মুখ্য সংগঠক হান্নান মাসুদ বলেছেন, সাংগঠনিক জায়গা থেকে আমরা সিদ্ধান্তে এসেছি সরকারের সাথে আমাদের দ্বান্দ্বিক সম্পর্ক হবে। ভালো কাজে আমরা সঙ্গ দেব এবং ভুল করলে আমরা তাদের পাশে থেকে শুধরানোর চেষ্টা করব। বুধবার 13 নভেম্বর কাজী নজরুল ইসলাম এভিনিউ সংগঠনটির কার্যালয়ে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন হান্নান মাসুদ। জানা গেছে, সভায় উপদেষ্টা মনোনয়ন, লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, ছাত্র সংসদ নির্বাচন, নাগরিক কমিটির সাথে সম্পর্ক নির্ধারণ, স্থানীয় পর্যায়ে সংগঠনের বিস্তার, সরকারের সিদ্ধান্ত প্রতিক্রিয়া, ছাত্র প্রতিনিধি রাখা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্রিফিংয়ে হান্নান মাসুদ জানান, আমাদের সংগঠনকে গতিশীল করতে দ্রুত নির্বাহী কমিটি করা হবে। কয়েকটি সেল গঠন করা হবে, যার মাধ্যমে জনমানুষের সাথে বৈষম্য বিরোধীদের সমন্বয় করা হবে। এছাড়া 1 থেকে 1.5 মাসের মধ্যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা হবে। নতুন কর্মসূচি প্রসঙ্গে হান্নান মাসুদ বলেন, 100 দিন উপলক্ষে বিশেষ কর্মসূচি নেওয়া হবে, যেদিন শহীদ ও আহতদের নিয়ে আলোচনা হবে এবং আহতদের চিকিৎসা নিয়ে বিভিন্ন অভিযোগ এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হবে। শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করা হবে জেলা পর্যায়ে গিয়ে। আমরা সরকারকেও জিজ্ঞেস করব কেন আহতদের রাস্তায় নামতে হলো। সমন্বয়হীনতা প্রসঙ্গে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোনো সমন্বয়হীনতা হচ্ছে কিনা সেটা আমরা আলোচনা করেছি। যেসব সমন্বয়হীনতার কথা এসেছে সেগুলো কিভাবে উতরানো যায় সেজন্য একটি রূপরেখার গঠনের জন্য প্রস্তাবনা নেওয়া হয়েছে। 10 দিনের মধ্যে এই রূপরেখা চূড়ান্ত করা হবে। সংগঠনের বিভাজনের বিষয়টি অস্বীকার করে হান্নান মাসুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোনো বিভাজন নেই। সারা দেশে সমন্বয়কদের মধ্যে 4 ঘন্টা ধরে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে। গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি নিয়ে কাজ করতে আমরা বদ্ধপরিকর। আজকে আমাদের প্রায় 80 জন উপস্থিত ছিল। এ সময় সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহরাব বলেন,
অভ্যন্তরীণ সাংগঠনিক বিশৃঙ্খলা ও স্থানীয় কমিটি গঠন নিয়ে মূলত আলোচনা হয়েছে। আজকের বৈঠক থেকে আপাতত কোনো কর্মসূচি দেওয়া হচ্ছে না। গত আগস্টের 5 তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে গত মাস 3 ধরে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত ফোনালাপের বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে, যাতে এক পক্ষের কণ্ঠস্বর হুবহু শেখ হাসিনার মতোই শোনাচ্ছে। ভারত যদিও এই সব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি, তবে একাধিক পদস্থ সূত্র একান্ত আলোচনায় স্বীকার করেছেন এগুলো বাস্তবিকই শেখ হাসিনার কণ্ঠস্বর। দিল্লির নর্থ ব্লকের একজন কর্মকর্তা বলেছেন, আমি জানি না এটা এআই দিয়ে বানানো হয়েছে নাকি শেখ হাসিনার নিজেরই গলা, তবে তার তো পরিচিত জনের সঙ্গে কথাবার্তা বলার কোনো বিধিনিষেধ নেই। এমন কেউ যদি সেই ফোনালাপ রেকর্ড করে লিক করে দেয় তাতে আমাদের কি করার আছে? ভারতের কোনো পর্যবেক্ষক আবার ধারণা করছেন, শেখ হাসিনার যাতে নিজের দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তাদের মনোবল ধরে রাখতে পারেন, সেজন্যই দিল্লি এইসব কথাবার্তা হতে দিচ্ছে এবং পরে সুযোগ বুঝে তা লিকও করে দিচ্ছে, যাতে তা যত বেশি সম্ভব লোকের কাছে পৌঁছাতে পারে। এর আসল কারণটা যাই হোক, বাস্তবতা হলো শেখ হাসিনা ভারতে কোনো গৃহবন্দী নন বা রাজনৈতিক বন্দীও নন, ফলে দেশে বিদেশে তার পরিচিত জনের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ তিনি পাচ্ছেন। ওই কর্মকর্তা আরও বলেন, ভারতে যখন কোনো রাজনৈতিক নেতা গৃহবন্দী হন, তার বাইরে দুনিয়ার সঙ্গে যোগাযোগের অধিকারও কার্যত কেড়ে নেওয়া হয়। যেমন ধরুন, 5 বছর আগে কাশ্মীরের 377 ধারা বিলোপ করার পরও ওমর আবদুল্লাহ বা মেহবুবা মুফতিকে যখন গৃহবন্দী করা হয়, তারা তার দলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করা তো দূরের কথা, মোবাইল বা ইন্টারনেট সংযোগও করতে পারেনি। সুতরাং শেখ হাসিনা যে ভারতেই মোটেই গৃহবন্দী নন তার প্রমাণ তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত কথাবার্তা বলতে পারছেন। দিল্লিতে থাকা মেয়ে সাইমা ওয়াজেদ ও ভার্জিনিয়াতে থাকা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গেও তার প্রায় প্রতিদিনই যোগাযোগ হচ্ছে। নিউজ চ্যানেল, খবরের কাগজ বা ইন্টারনেটে তার সম্পূর্ণ অ্যাক্সেস আছে। গত 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের যে নেতাকর্মীরা পালিয়ে ভারতে চলে এসেছেন তাদের কারো সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হলেও এরা কেউ সশরীরে দলীয় নেত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি। নতুন করে বিপাকে পড়েছে আওয়ামী লীগ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক ধাক্কা খাচ্ছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 5 তারিখের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বেশিরভাগ নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন, কেউ আবার পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। এর মধ্যে বিভিন্ন সময় হাসিনার ফোনালাপ এবং গোপন স্থান থেকে নেতাদের বিবৃতি এবং ভিডিও বার্তা আরও বিপাকে ফেলেছে তৃণমূল নেতাকর্মীদের। সর্বশেষ গত 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা দিয়ে তা পালনে ব্যর্থ হওয়াকে নেতাকর্মীরা নতুন করে বিপাকে পড়েছেন। 10 তারিখের আগে হাসিনার ফোনালাপ এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় গুজব ছড়াচ্ছে, যা বিশ্বাস করে অনেকেই প্রকাশ্যে এসে বিপাকে পড়েছেন। একদিকে বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড়, অন্যদিকে বিএনপি সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীদের নিশানাও পড়েছেন তারা। সম্প্রতি প্রকাশিত একটি অডিও কল রেকর্ডে শোনা যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক কর্মীকে কিছু নির্দেশনা দিচ্ছেন। সেখানে 10 নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দেওয়া হয়। শহীদ নূর হোসেনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিও সঙ্গে নিয়ে আসতে বলা হয়। শেখ হাসিনা জানান, ট্রাম্পের ছবি নিয়ে মিছিলে বাধা দিলে সেই ছবি যেন ভালো করে তুলে রাখা হয়। তিনি সেই ছবি ট্রাম্পের কাছে পাঠাবেন, কারণ তার ট্রাম্পের সঙ্গে লিঙ্ক আছে। জানা যায় 10 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর থেকেই বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে মহড়া দিচ্ছেন, এমনকি সাধারণ মানুষও আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে বেড়াচ্ছেন। এতে তীব্র আতঙ্ক কাজ করছে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মাঝে। 10 নভেম্বর থেকে রাজধানীর প্রায় প্রতিটি থানা, এলাকা, ওয়ার্ড আওয়ামী লীগ
আওয়ামী লীগ শূন্য হয়ে পড়েছে। নতুন করে নেতাকর্মীরা কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাসায়, কেউ গা ঢাকা দিয়েছেন অন্য কোথাও।